হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসনাইন স্টোরি চ্যানেল। আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ। নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে ভালোবাসার মানুষটাকে দেখে নিশ্চুপ হয়ে চেয়ে রইল প্রিয়া। ছলছল চোখে চেয়ে আছে সামনে হলুদ পাঞ্জাবি পরিহিত শান্তর দিকে। ছলছল অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়বে ভাব। এত মানুষের হই হুল্লোড়ের মাঝে তার এই ছলছল চোখ তেমন কারো দৃষ্টিতে বাঁধল না। শান্ত হাসি মুখে প্রিয়ার পাশে গিয়ে বসল। সামনে থেকে হলুদ নিয়ে প্রিয়ার গালে আলতো করে লাগিয়ে দিল শান্ত। অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে প্রিয়ার, আর সেখানেই তার ভালোবাসার মানুষটি এসে হলুদ লাগিয়ে দিচ্ছে তাকে। বিষয়টা কতটা কষ্টদায়ক তা প্রিয়া ব্যতীত অন্ধকারে অনুভব করার সাধ্য নেই। কান্নাগুলো গলায় আটকে আছে তার, শুধু দু চোখে জমা অশ্রুকণা গড়িয়ে পড়ল গালবে। শান্ত আঙ্গুল দিয়ে তা মুছে দিয়ে বলে, দোয়া করি পৃথিবীর সব সুখ এসে তোমার কপাল ছুঁয়ে দিক। বলেই উঠে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে অনেকটা দূরে গিয়ে একাকী দাঁড়িয়ে রইল শান্ত। গেটের বাইরে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা মুখে নিয়ে তা আবার পকেটে নিয়ে নিল। এটা শান্তর একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। ম্যাচের কাঠি আগুন সহ সিগারেটের মাঝে লাগাতে এই নিয়ে 3 বার ব্যর্থ হলো শান্ত। হালকা বাতাসে বারবার নিভিয়ে দিচ্ছে সেই আগুন, কিন্তু মনের আগুন নেভাতে ব্যর্থ এই শীতল বাতাস তা যেন ক্রমশ বেড়েই চলেছে। পেছনে এসে দাঁড়ালো ফাহিম, প্রিয়ার বড় ভাই সে। ফাহিম আর শান্ত সমবয়সী, একই বাড়িতে থাকার ফলে ভালো বন্ধুত্ব দুজন। শান্তরা হলো উপরতলায় আর প্রিয়ারাও ফাহিমরা থাকে নিচতলায়। তবে শান্ত 2 মাস হলো বাড়িতে আসেনি, দূরে চলে গিয়েছিল কোনো এক কারণে। 2 মাস পর গতকাল বাড়িতে আসলো প্রিয়ার বিয়ে উপলক্ষে। কেন জানি বউ সাজে প্রিয়াকে দেখতে ইচ্ছে হচ্ছিল খুব, কিন্তু এমন অবস্থায় হঠাৎ যে কষ্টটা বেড়ে যাবে তা আগে জানলে হয়তো প্রিয়ার দৃষ্টির আড়ালেই থেকে যেত, কখনো সামনে আসতো না। ফাহিম পেছন থেকে কাঁধে হাত রাখতেই চমকে উঠে মুখ থেকে সিগারেটটা ফেলে দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল শান্ত। মুখে হাসি ফুটিয়ে ফাহিমের দিকে চেয়ে বলে, কিরে, বাসায় এত কাজ ফেলে তুই বাইরে কি করছিস? ফাহিম বাড়ির দিকে চেয়ে বলে, কোথায় নাকি লাইটিংয়ে প্রবলেম হয়েছে তা দেখতে এলাম। তারপর শান্তর হাতের দিকে চেয়ে ফাহিম একটু হেসে বলে, কি রে ভাই, আগে তুই আমায় কত জ্ঞান দিতি এই সিগারেট খাওয়ার বিষয়ে, আর এখন নিজেই অভ্যেস বানিয়ে ফেললি। শান্ত একটা মৃদু হাসি দিয়ে বলে, সময় কি আর সবসময় এক থাকে? আচ্ছা বাদ দে, সবাই ভেতরে, আর তুই একা একা বাইরে কি করছিস? শান্ত একটু হেসে বলে, এই যে যেটা দেখতে পাচ্ছে। আচ্ছা যাই হোক, ভেতরে আয়, কত কাজ বাকি আছে এখনো, আমি একা কি সব করতে পারবো? বলেই শান্তকে নিয়ে ভেতরে চলে গেল ফাহিম। ঘুরে ফিরে আবার সেই প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো সে। পাশে বসে আছে প্রিয়ার হবু স্বামী, মানে যার সাথে বিয়ে হবে আগামীকাল। ছেলের বাড়ি চট্টগ্রামে, আর প্রিয়ার থাকে ঢাকায়। অল্প সংখ্যায় বরযাত্রী এসেছে। এখানেই হলুদ ও বিয়ে শেষ করে তারপর প্রিয়াকে নিয়ে চলে যাবে চট্টগ্রাম। ফাহিমের সাথে একই কোম্পানিতে জব করে প্রিয়ার হবু বর, সেই সুবাদেই এতদূর সম্পর্কে জড়াচ্ছে দুই পরিবার। প্রিয়ার হবুর স্বামীর নাম হাবিব, তাকেও হলুদ দেওয়া ছিল। সারাদিন আলাদা আলাদা থাকায় প্রিয়ার স্বামীর সাথে তেমন একটা পরিচয় হয়নি শান্তর, তাই শান্তকে নিয়ে হাবিবের সাথে পরিচয় করিয়ে দিল ফাহিম। অপর পাশ থেকে সব দেখছিল প্রিয়া, আজ যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। ভালোবাসার মানুষটার সামনে অন্য কারো হয়ে যাচ্ছে সে, অথচ সেই ভালোবাসার মানুষটার মুখে কত হাসি। বুকের বাঁ পাশটায় ব্যথা করছে খুব। লাল হয়ে থাকা টলমলে চোখ দুটো তাকিয়ে আছে শান্তর দিকে। মনে মনে চাইছে বন্ধ চোখ খুলে যাক, দুঃস্বপ্ন ভেঙে যাক, দিনগুলো আগের মতোই ঝাপসা থাকুক। তবুও শান্তর জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারবে না সে। কিন্তু আফসোস, এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা এক কঠিন বাস্তব চিত্র, খুব কঠিন। হলুদের অনুষ্ঠান সব মিলিয়ে শেষ হতে হতে রাত 2টা বেজে গেল। 2টার পর একে একে ঘুমোতে চলে গেল সবাই।
বিয়ে বাড়িতে একটাই সমস্যা হলো রাতে থাকার সমস্যা। কখনো একটা খাটেও 5-6 জন মিলে ভাগাভাগি করে নিতে হয়। উপরের তলায় যেখানে প্রিয়ারা থাকতো সেখানে মেহমানদের থাকার ব্যবস্থা করা হলো, আর শান্তদের ফ্ল্যাটে বাড়িরও পরিচিতরা থাকলো। জায়গা নেই বলে ড্রয়িং রুমে সোফায় ঘুমালো শান্ত। চোখ দুটো যেন আজ কিছুতেই বন্ধ হচ্ছে না, তবুও একটু ঘুম আসবে ভেবে চোখ দুটো বুজে রইল শান্ত। শান্ত হয়তো ঘুমিয়ে গেছে। পুরো বাড়ি একেবারে নীরব। প্রিয়া রুমের দরজা ফাঁক করে শান্ত দিকে চেয়ে রইল, দরজার সামনে দাঁড়িয়ে। বাইরে লাইটিংয়ের আলো জানালা দিয়ে প্রবেশ করে আবছা আবছা দেখা যাচ্ছে সব। প্রিয়া রুমে গিয়ে একটা পাতলা কাঁথা নিয়ে শান্তর কাছে গিয়ে দাঁড়ায়। শান্তর গায়ে তা মেলে দিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে কিছুক্ষণ চেয়ে থাকে শান্তর মুখের দিকে। কিছুক্ষণ এভাবে থেকে চোখ দুটো ভিজে ওঠা মাত্রই উঠে আবার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। শান্ত তখন গভীর ঘুমে। সেদিন শান্তর বাড়িতে কেউ ছিল না, সবাই বড় আপুদের বাসায় গিয়েছিল। শান্ত একা একা বসে খেলা করছিল। তখনই কলিং বেলের শব্দে দরজা খুলে শান্ত দেখে বাইরে একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে প্রিয়া। শান্ত দিকে তা এগিয়ে দিয়ে বলে, মা পাঠিয়েছে আপনার জন্য। যদিও শান্ত বিষয়টা ভালোই বুঝতে পারছে যে বাসায় আর মাও বাকিরা নেই বলে হয়তো ভেবেছে আমার খাওয়ার প্রবলেম হচ্ছে, তাই প্রিয়া নিজেই এনেছে এসব। শান্তকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া নিজেই ভেতরে চলে এলো। বক্সটা টেবিলে রেখে সোফা শান্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা ভাঁজ করতে করতে বলে, একটু গুছিয়ে রাখতে পারেন না সব? বলেই গোছাতে গোছাতে আবার বলে, চা খেয়েছেন? শান্ত না বললে প্রিয়া বলে, বসুন, আমি বানিয়ে দিচ্ছি। বলেই কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে শান্তর দিকে এগিয়ে দেয় প্রিয়া। শান্ত তা নিয়ে খেতে লাগলো, আর প্রিয়া আগোছালো বাকি জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিল। চা প্রায় শেষ করতেই একটা কলাসা বারান্দায় চলে যায় শান্ত, আর প্রিয়া এগিয়ে গিয়ে কাপটা নিয়ে চোখের সামনে কিছুক্ষণ ধরে দেখলো সেটাকে। তারপর একটা মুচকি হাসি দিয়ে কাপের শেষ ভাগে থাকা অবশিষ্টায় চুমুক দিল সে। ভালোবাসা সত্যিই অন্ধ হয়। শান্ত কথা বলতে বলতে ব্যালকনি থেকে দেখছিল পুরোটা। প্রিয়ার এমন অদ্ভুত অদ্ভুত কাজ যেন মাঝে মাঝে তার ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা শান্ত নিজেও অনুভব করতে পারে না। কল্পনার পূর্বের স্মৃতিগুলো ভেসে উঠছে বারবার। শান্ত চোখ খুলে উঠে বসে রইল সোফায়। আর কয়েক ঘন্টা পরেই সেই প্রিয়া অন্য কারো হয়ে যাবে চিরতরে। কিছু ভালোবাসা হয় এমনই, অপ্রকাশিত, জমা হয়ে থাকা ব্যর্থতার ডায়েরিতে ব্যর্থ গল্প হয়ে। আর ঘুম হবে না। শান্ত উঠে ঘর থেকে বেরিয়ে এলো। ছাদের উপর গিয়ে দেখে হলুদের সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সকালে আবার এসব পরিষ্কার করে দুপুরে খাওয়ার জন্য গুছিয়ে নেওয়া হবে। চারদিকে তখন ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। ছাদের হালকা বাতাসে আর একটা সিগারেট ধরালো শান্ত। ছাদের কর্নিশে দাঁড়িয়ে ধোঁয়াগুলো শূন্যে ছেড়ে দিচ্ছে নীরবে নিভৃতে। বুকের ভেতর যেন এক অজানা চাপা কষ্ট বাধা বেঁধেছে। কেন আসলো বাড়িতে? কেন আবার প্রিয়ার কাছে এলো সে? কেন নিজ চোখে দেখতে এলো সে প্রিয়া বউ সাজে অন্য কারো হয়ে যাচ্ছে? দূরেই তো ভালো ছিল খুব। পেছন থেকে হঠাৎ কারো জড়িয়ে ধরা অনুভব করতেই যেন পাথরের ন্যায় হয়ে গেল শান্ত। বুঝতেই পারছে এটা অন্য কেউ না। পেছন থেকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে কেঁদে যাচ্ছে প্রিয়া। কিছুক্ষণ নীরবে কাঁদল সে, তারপর কাতর সুরে বলে, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ এখানেই থামিয়ে দিন সব। আমি মরে যাব দম বন্ধ হয়ে, তবুও আপনার জায়গায় কখনো ভাবতে পারবো না অন্য মানুষকে। প্রিয়ার কান্নামাখা গলায় এমন কথা শুনে চুপ রইল শান্ত। সে অনেক কিছু বলতে চাইলেও কিছুই বের হচ্ছে না মুখ দিয়ে। আর প্রিয়া শান্তকে পেছন থেকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে কাঁদছে। শান্ত নিজের থেকে প্রিয়ার হাত দুটি ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়, কারণ আজই প্রিয়ার বিয়ে। বরপক্ষের কেউ এসব দেখলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। প্রিয়ার থেকে কিছুটা দূরে সরে কড়া গলায় বলে, বাচ্চামি করো না প্রিয়া, ঘুমাতে যাও। সকাল হতে এখনো 2-1 ঘন্টা বাকি। আর বিয়ের দিন শরীর দুর্বল করো না। প্রিয়া কাতর গলায় বলে, একটা মানুষ কতটা অসহায়
হলে এমন বাচ্চামো করে বলুন তো? শান্ত আবারও কিছুক্ষণ নীরব থেকে বলে, তোমাকে বলছি এখান থেকে চলে যেতে। কেউ তোমাকে এভাবে দেখলে মান সম্মানের প্রশ্ন উঠবে। কেউ আমার জীবন নিয়ে একবার ভাবলো না, তাহলে আমি কেন সবার মান সম্মান নিয়ে ভাববো? শান্ত আবারও বিরক্তি নিয়ে বলল, এক জীবনে চাইলেই সব হয় না প্রিয়া। বাস্তবতা বলতেও একটা কথা আছে, ভাগ্যকে নিজের সাথে মানিয়ে নিতে হয়। তুমিও মানিয়ে নাও, অনেক সুখী হবে জীবনে। প্রিয়া এবার ঝাঁঝালো গলায় বলে, কিসের বিয়ে, কিসের ভাগ্য? আমি মানি না কিছু। ওই লোকটাকে আমার একটুও ভালো লাগে না। কাউকে ভাবতে পারি না আমি আপনার জায়গায়। আমার লাইফে হয়তো আপনি, নয়তো কেউ না। সকাল হলেই চেঁচিয়ে সবাইকে বলবো আমি যে এই বিয়ে করছি না আমি। বিয়ে ভেঙে দিব আমি, সব এলোমেলো করে দিব। আর কিছু বলার আগেই ঠাস করে একটা চড় পড়ে প্রিয়ার গালে। বলছি না ঘরে যেতে, এক কথা কতবার বলা লাগে আর। ঝাঁঝালো কণ্ঠ মুহূর্তেই নিষ্ঠ হয়ে যায় প্রিয়ার। গালে হাত দিয়ে কয়েকটা নিঃশ্বাস নেয় সে। আচমকাই শান্ত কি করে ফেললো এটা? নিজের মাঝে অনুশোচনা হলো। উল্টো দিকে ঘুরে দুপা ফেলে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। তার বুকের ভেতরটাও পুড়ছে খুব। কিছুক্ষণ গালে হাত দিয়ে ওভাবেই দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল প্রিয়া। সিঁড়ি বেয়ে নামতেই সামনে পড়ে প্রিয়ার বড় বোন রিয়া। সকাল সকাল ছাদে কারো আওয়াজ শুনেই উপরে যাচ্ছিল সে। প্রিয়াকে এভাবে দেখে তাকিয়ে রইল প্রিয়ার দিকে, আর প্রিয়া কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। রিয়া এবার দ্রুত ছাদে উঠে শান্তকে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায়। শান্তর দিকে চেয়ে রিয়া সোজাসুজি ভাবে বলে, প্রিয়া কাঁদছে কেন? রিয়াকে দেখে একটু চমকালো না শান্ত, ছোট্ট করে বলে। জানি না। রিয়া আবার বলে। একটু আগে এখানে কি হয়েছিল ওটা জানতে চাইছি আমি। শান্ত ওভাবেই তাকিয়ে থাকা অবস্থায় বলে, প্রিয়া কাঁদছিল, আমি আসার পর নিচে চলে গেল। হয়তো বিয়ে হয়ে যাচ্ছে তাই একাকী কাঁদছিল। রিয়া ভ্রুকুচকে শান্ত দিকে তাকিয়ে আবার নিচে চলে গেল। নিচে এসে দেখে প্রিয়া এখনো রুমে বসে বসে কাঁদছে। প্রিয়ার পাশে বসে বলে, কিছু কি লুকাচ্ছিস আমাদের কাছে? রিয়ার কথায় তার দিকে চেয়ে প্রিয়া বলে, এই বিয়ে আমি করব না আপু। আমি শান্তকে ভালোবা রিয়া মুহূর্তে প্রিয়ার মুখ চেপে ধরে প্রিয়াকে থামিয়ে দিয়ে বলে, খবরদার এই কথা আর কখনো মুখে আনবি না। আজ তোর বিয়ে, সবকিছুর আয়োজন শেষ, এমনকি তোর হবু বড় এই বাড়িতে। বিষয়টা কতটা লজ্জাজনক এটা বুঝতে হবে তোকে। প্রত্যেক সিদ্ধান্তের পেছনে একটা উত্তম পরিকল্পনা থাকে। যা হচ্ছে তোর জন্য উত্তম কিছুই হচ্ছে। এক সময় দেখবি সব ভুলে গেছিস। আর এই কথাটা আর কখনো কারোর সামনে বলবি না। যতটুকু গেছিস ততটুকুই ফেলে রাখ। নতুন জীবন নিয়ে ভাবতে শুরু কর। প্রিয়া আবার কিছু বলতে যাবে তখন রিয়া তাকে সুযোগ না দিয়ে বলে, রাতে মনে হয় ঘুম আসনি, এখন ঘুমিয়ে পড়। এখন প্রায় 4 হয়ে গেছে। সকালে আমি সবাইকে বলে দিব তোকে যেন না ডাকে। দুপুর ঘনিয়ে এলো। বিয়ের কার্যক্রম শুরু হওয়ার পথে। প্রিয়াকে গোসল করিয়ে সাজানোর কথা। রুমে ব্যালকনিতে কোথাও নেই প্রিয়া। একাকী ওয়াশরুমের ভেতরে বসে কান্না করছে সে। সেই অশ্রুকণা ধুয়ে যাচ্ছে পানির সাথে। ফাহিম আর শান্ত মেহমানদের রিসিভ করছে। যদিও ফাহিমকে সঙ্গ দিতে শান্ত তার সাথে কাজ করছে, তবে তার মন পড়ে আছে অন্য জায়গায়। সব যেন চোখের পলকেই হয়ে যাচ্ছে। ভেতরে সবাই সাজাচ্ছে প্রিয়াকে। প্রিয়ার চোখে এখন আর পানি নেই, জড় পদার্থের মতো হয়ে আছে সে। নেই হাসি, নেই কান্না, নেই মুখে কোনো কথা, যেন একটা পুতুলকে সাজাচ্ছে সবাই। বিয়ের মুহূর্তে কবুল পড়ার আগেও প্রিয়া মাথা তুলে চারপাশে কাউকে খোঁজার মতো করে তাকাচ্ছে, কিন্তু চোখ পড়ছে না সেই মানুষটাকে। অবশেষে নিজের সব স্বপ্ন, আশা, ভালোবাসা মাটি চাপা দিতে বাধ্য হলো প্রিয়া। যখনই ইচ্ছে করছিল আসর ছেড়ে উঠে দাঁড়িয়ে যাবে, তখনই বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সব শক্তি হাওয়ায় মিলিয়ে গেল। তবু মনে সাহস ঝুঁকিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল প্রিয়া। কাঁদতে কাঁদতে একটা কথাই বলেছিল, আমি ওদের সাথে যাব না মা। প্লিজ আমাকে এভাবে ওদের সাথে একা পাঠিয়ে দিও না। প্রিয়ার কান্নায় আশেপাশের মানুষগুলো তাকিয়েছিল শুধু নিশ্চুপ হয়ে। প্রিয়ার বড় হাবিব শান্ত মনে ফাহিমের কাছে গিয়ে বলল, প্রিয়া যখন যেতে চাচ্ছে না, আজকের দিনও
দে এখানেই সবার সাথে থাকুক। এত দূরের রাস্তা আসা যাওয়া করতেও একটা প্রস্তুতির প্রয়োজন। ফাইনালি আজ এই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে সবাই, আর বাসর রাতটাও এই বাড়িতেই হবে। এ রাতে রুম সাজিয়ে প্রিয়াকে রেখে গেল রুমে। রাত 11টা। হাবিব রুমে ঢুকে ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে আসতে, আর প্রিয়া জড়বস্তুর মতো নিশ্চুপ হয়ে বসে আছে ফুলে সাজানো খাটের মধ্যখানে। কিছুক্ষণ পর হাবিব এসে তার পাশে বসলো। দুজনের মাঝেই নীরবতা। হাবিব খুব সরল মনের একটা মানুষ, তাই সব জায়গাতেই তার সরলতা। তেমনি আজও অনেকটাই নার্ভাস। তবু নীরবতা ভেঙে হাবিব বলে, মন খারাপ? এটা বলে একটু ফ্রুকুচকালো হাবিব। তার এমন অযৌক্তিক প্রশ্নে প্রিয়া বিরক্তিবোধ করলো কিনা। এর মাঝে প্রিয়া মাথা তুলে বলে, আপনাকে আমার কিছু বলার আছে। হাবিব একটু হাসি মুখে বলে। হ্যাঁ বলো। প্রিয়া সোজাসুজি ভাবে বলে, আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখেন প্লিজ। হাবিবের একটু মন খারাপ হলেও বিষয়টা মেনে নিল সে, কারণ ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে তাদের। নিজেদের মানিয়ে নিতেও তো একটু সময় লাগবে। তাই ছোট্ট করে সরল মনে বলল, আচ্ছা, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাতও ছুব না। প্রিয়া আবার বলে, আর একটা কথা, কি? আমি আপনাদের সাথে এখন যেতে ইচ্ছুক নই। এখানেই থাকবো কয়েকদিন। সবকিছু মানিয়ে নিতে আমার একটু সময়ের প্রয়োজন। হাবিব আবারও বলল, ঠিক আছে, তোমার সময়ের প্রয়োজন হলে তুমি সময় নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। তুমি আমার লাইফ পার্টনার, তোমার ইচ্ছেগুলোর গুরুত্ব দেওয়া আমার কর্তব্য। সব না হয় অল্প অল্প করেই শুরু হোক। আজ থেকে প্রিয়া মাত্রই অন্য কারো। তার সাথে জড়িয়ে গেল অন্য মানুষের জীবন। কখনো কখনো ভালোবাসার মানুষটাকে ভালো থাকার জন্য ভালোবেসেও ছেড়ে দিতে হয়। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে শান্তর। বারান্দার চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর চোখ বন্ধ করে আছে সে। চোখ খুলে তাকিয়ে আছে বাইরের আকাশের ফুটে ওঠা চাঁদটার দিকে। সে কত সুন্দরভাবেই প্রকৃতিকে খুঁটে খুঁটে অন্ধকার থেকে আলোকিত করে রেখেছে। আর তার জীবনে প্রদীপটা কেন এত নিভু নিভু হয়ে আছে। রুমে এসে অনলাইনে আসতেই একটা মেসেজ আসলো ফোনে। খুব ঘুম না আপনার? ঘুম হবেই তো। আপনার তো কিছু হারায়নি, হারিয়েছে আমার। এতক্ষণ অফলাইনে ছিল দেখে হয়তো ভেবেছিল শান্ত ঘুমিয়ে পড়েছে। একটা শ্বাস নিয়ে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে অফলাইনে চলে গেল সে। সে তো নিজেও চায় যে প্রিয়া ভালো থাকুক, তাহলে কেন এখন তার অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠে বুকের বাঁ পাশটায় চাপ দিয়ে ধরে আছে। সকাল হলে প্রিয়াকে ডেকে নিচে নিয়ে গেল তার মা, তার শাশুড়ি ও ননদ, এদেরকে নাস্তা সার্ভ করে দিতে। কিন্তু প্রিয়া মুখের উপর পারবো না বলে সেখান থেকে চলে গেল। প্রিয়ার এমন বেয়াদবি অপমানিত করেছিল তার শ্বশুর বাড়ির লোকদের। তারা অবাক হয়ে তাকিয়েছিল প্রিয়ার দিকে। বিষয়টাকে আর বাড়াতে দিল না রিয়া। হাসি মুখে সবাইকে নাস্তা নিতে দিতে বলল, বিয়ে হয়ে গেছে তো তাই হয়তো মন মেজাজ ভালো নেই। প্রিয়ার শাশুড়ি চুপ করে থাকলেও প্রিয়ার চাচি শাশুড়ি বলে, এত মেজাজ নিয়ে শ্বশুরবাড়িতে চলতে পারবে না সে। রিয়াও তার মা বিষয়টা হেসে কথা বলে উড়িয়ে দিল। তারপর সকালের খাওয়ার মন দিল। রিয়া রুমে এসে প্রিয়ার মাথায় ছোট্ট একটা ধাক্কা দিয়ে বলে, এসব কি শুরু করেছিস তুই? শ্বশুর বাড়ির লোকজনদের সাথে এমন আচরণ করছিস কেন? শোন, বাকি জীবনটা শুধু তোকে তাদের সাথেই কাটাতে হবে। সো তাদের সাথে ভালোভাবে ভেবেচিন্তে কথা বলতে হবে তোকে। সবার মন রক্ষা করে চলতে হবে। প্রিয়া কেঁদে দিয়ে বলে, আমি কি করব আপু? আমি ওদের কাউকেই কখনো নিজের সাথে মানিয়ে নিতে পারবো না। অনেকের ভালোবাসাই তো পূর্ণতা পায়, তেমন করে আমার ভালোবাসা যদি পূর্ণতা পেত তাহলে কি খুব বেশি খারাপ হয়ে যেত আপু? রিয়া এবার শান্ত হয়ে বলল, দেখ, শান্ত ভালো ছেলে, এটা আমিও জানি। বাট শুধু ভালো দিয়ে তো আর দুনিয়া চলে না, ভালো ক্যারিয়ারও হতে হয়, যেটা শান্তের টোটালি অনিশ্চিত। সে কখনোই তোকে সুখী করতে পারবে না, কিন্তু হাবিব তোকে অনেক সুখে রাখবে, দেখিস, অনেক সুখে থাকবি তুই। প্রিয়ার রেগে কান্না অবস্থায় বল, আমার শোক নিয়ে তোমরা কেন এত ভাবছো? আর
হাবিবের কেরিয়ার দিয়ে আমি কি করব? ওর প্রতি তো আমার কখনোই ভালোবাসা তৈরি হবে না। ভালোবাসা ছাড়া কি কারোর সাথে সারা জীবন কাটানো সম্ভব আপু? এবার প্রিয়ার কথার কোনো উত্তর খুঁজে পেল না রিয়া। দুই বোনের চিন্তাধারাই দুরকম। রিয়ার মতে শুধু ভালোবাসা দিয়ে সংসার সুখী হওয়া যায় না, স্বামীর ক্যারিয়ারও ভালো হতে হয়। আর প্রিয়ার মতে স্বামীর ক্যারিয়ার দিয়ে কিভাবে সুখ নির্ণয় করা যায়, যেখানে ভালোবাসাই থাকবে না। দুজনের কথাই অযৌক্তিক নয়, তবে কার কথাটা বেশি যৌক্তিক তা পাঠক পাঠিকারাই কমেন্ট বক্সে বলবেন। দুপুরে খেয়ে চলে গেল হাবিবরা, কিন্তু প্রিয়া যায়নি তাদের সাথে। সে কয়েকদিন পরে যাবে। শ্বশুরবাড়ির লোকজন বিষয়টা মানতে না চাইলেও হাবিব মানিয়ে নিয়েছে সবাইকে। সন্ধ্যার পর প্রিয়াকে ছাদে ডাকলো শান্ত। প্রিয়াও চলে গেল। ভাবছিল হয়তো শান্ত তার ভালোবাসাটা বুঝতে পেরেছে, কিন্তু না। শান্তর সামনে যাওয়ার পর নিরাশ হলো সে। শান্ত তার দিকে চেয়ে বলে, শুনলাম তুমি নাকি তোমার শ্বশুরবাড়ির লোকদের সাথে খারাপ ব্যবহার করেছো। প্রিয়া সোজাসুজি ভাবে বলে, হুম, আর সামনেও করব। ওদের কাউকে সহ্য হয় না আমার। শান্ত বলল। এসব করে লাভ কি? প্রিয়া বলল, এসব করলে তারা আমায় ওখান থেকে তাড়িয়ে দিবে। হয়তো আমার স্বামীও আমায় ডিভোর্স দিয়ে দেবে। শান্ত একটু হেসে বলে। এরপর কি করবে? প্রিয়া কড়া ভাবে বলে, একা একা কাটিয়ে দিব সারা জীবন। তবুও অন্য কাউকে মেনে নিতে পারবো না। এসব পাগলামি করে কি লাভ প্রিয়া? আর পাগলেও নিজের ভালো বোঝে। তুমি কেন হাতে ধরে তোমার শান্তিটা নষ্ট করে দেবে বলো? ভাগ্যকে মেনে নাও, একসময় সব ভুলে সুখে থাকবে। আমি চাই না এত সুখ। তো কি চাও? আপনাকে নয়তো কাউকে না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি তো বাসি। শান্ত নিজেকে কন্ট্রোল করে কড়া গলায় বলে, ব্যাস, অনেক হয়েছে প্রিয়া। যদি শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিতে না পারো, তাহলে আর কখনো আমার মুখও দেখবে না তুমি। বলেই সেখান থেকে চলে গেল শান্ত। আড়ালে গিয়ে চোখের পানি মুছে নিল হাত দিয়ে। বাবার কাশির সাথে এক গ্লাস পানি বাবার সামনে নিয়ে গেল শান্ত। বাবা পানিটা খেয়ে নিজেকে শান্ত করে বসতে শান্ত বলে, ঠিক আছে বাবা। বাবা আবার কেসে বলে। জানি না আমার মাঝে কি রোগ বাসা বেঁধেছে। শান্ত বাবাকে শুইয়ে দিয়ে বলে, চিন্তা করো না, ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব তোমায়। রুমে গিয়ে বসলে তার ছোট ভাই প্রান্ত এসে বলে, ভাইয়া, কলেজে বেতন ও পরীক্ষার ফি সব জমে আছে। কালকের মধ্যে পরিশোধ না করলে পরীক্ষা দিতে দিবে না। শান্ত কিছুক্ষণ চুপ থেকে বলে, কত? ভাইয়া, 1900 টাকা। শান্ত মানি ব্যাগ বের করে দেখে তাতে 2500 টাকার মতো আছে, যা বাবাকে ডাক্তার দেখানোর জন্য রেখেছিল। তার মাঝে 2000 প্রান্তকে দিয়ে দিয়ে বলে, ভালোভাবে এক্সাম দিস। প্রান্ত চলে গেলে সোজা হয়ে শুয়ে পড়ে শান্ত। বাবাকে ডাক্তার দেখানোর জন্য টাকা ম্যানেজ করতে হবে। আবার কয়েক তারিখ পার হলে বাড়ি ভাড়াটাও দিতে হবে। চারদিকে টেনশন যেন মাথা থেকেই সরে না তার। পরদিন সন্ধ্যায় একসাথে বসলো সবাই। শান্তর বাবা মা ছোট ভাই সবাই। শান্তর বাবা বলে, হাসানের ছেলে কয়েকদিন আগে বিদেশ থেকে ফিরেছে, ওর সাথে কথা বলছি আমি। শান্তর জন্য একটা ভিসার ব্যবস্থা করে দিতে বলছি, সে রাজি হয়েছে। শান্ত চুপ করে রইল। তার মা বলে, কি বলছেন এসব? শান্ত এত লেখাপড়া করেও শেষে কিনা বিদেশে গিয়ে কাজ করবে? বাবা বলে, তো আর কি করার আছে? দেশে থেকে কি কিছু করতে পেরেছে? কোথায় জানি চাকরি করেছে, তাও 15-16 হাজার টাকা বেতন। সংসারে খরচ ঠিক মতো চালায় না, তাতে আর ভিসাটাও খারাপ না, ইতালির ভিসা। মা আবার বলে, আমি মা হয়ে আমার ছেলেকে টাকার জন্য এত দূর পাঠাবো? বাবা বলে, টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্য নেই। এখন আর তেমন কেউ ছেলে শিক্ষা খোঁজে না, খোঁজে শুধু টাকা। বুঝতে পেরেছো? ভিসার জন্য হয়তো 8-10 লাখ টাকা মতো লাগতে পারে। ওটা আমি এদিক সেদিক থেকে ম্যানেজ করে দেব। ওখানে গিয়ে অল্প অল্প করে শোধ করে দিবে। আমিও আর কয়দিন থাকবো জানি না।
যাওয়ার আগে ছেলেকে একটু লাইন করে দিতে পারলে শান্তি পাই। তোর মতামত কি শান্ত? শান্ত নিচের দিকে চেয়ে বলে। তোমরা যা ভালো মনে করো তাই আমার মতামত। বলেই উঠে হাঁটা তুলল শান্ত। মা বলল, তো ছেলেকে একটা বিয়ে করিয়ে দিলেই ভালো হবে, তারপর না হওয়ার বাহিরে যাবে। বাবা বলে, একবার গিয়ে ঘুরে আসুক, হাতে টাকা পয়সা হোক, তারপর বিয়ের বিষয় ভাববো। এখন শুধু প্রয়োজন ওর নিজেকে গোছানো। শান্ত আর কিছু না বলে সোজা রুমে এসে বসলো। কত হাজার হাজার মাইল দূরে চলে যাবে সে। কি করছে, কি খাচ্ছে, দেখারও কেউ থাকবে না সেখানে। মাস শেষ হতেই বাড়ি থেকে ফোন দিয়ে বলবে, টাকা কবে পাঠাবি? আজ কয়েকদিন হয়ে গেল প্রিয়ার সামনেও যায়নি শান্ত। অনেক কল মেসেজ, এমনকি বাসায় এসেও শান্তর সাথে একটু কথা বলতে পারেনি সে। ইদানিং তার দম বন্ধ হয়ে আসা অনুভূতিগুলো কথা কাউকে কিভাবে বোঝাবে সে। কাউকে বোঝালো কেউ বুঝবে না। হাবিবকেও অনেক ইগনোর করছে সে, যার কারণে হাবিবও তেমন একটা বিরক্ত করে না তাকে। কেমন যেন এলোমেলো হয়ে গেছে তার জীবন। শান্তকে কেন ভালোবেসেছিল, তার মাঝে এমন কি আছে যা এখনো জানে না প্রিয়া। ওসব কারণ জানতেও চায় না সে শান্তকে ভালোবাসে এতটুকুই জানে। তোমার সাথে আমার কিছু কথা আছে শান্ত। সিঁড়ি বেয়ে বাসায় ঢুকতে শান্তকে কথাটা বলল রিয়া। শান্ত তার দিকে চেয়ে বলে, জি বলুন। এখানে না, আলাদাভাবে হবে। আচ্ছা চলুন। শান্ত দুই হাত বুকে গুছে বলে। জি এবার বলুন। রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, প্রিয়া খুব বেশি পাগলামি করছে, এমনটা চলতে থাকলে হয়তো খুব শীঘ্রই পাগল হয়ে যাবে সে। শান্ত বলে, কয়দিন পর দেখবেন সব ঠিক হয়ে যাবে, আর ওকে বুঝাবেন আপনার। তাকেই বোঝানো যায় যেই বুঝতে চায়, কিন্তু প্রিয়া কোনোভাবে বুঝতে চায় না। ওর এমন কষ্ট আমার আর সহ্য হয় না ভাই। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। তাকে একটু শান্তিতে বাঁচতে দাও তুমি। দূরে কোথাও চলে যাও তাকে নিয়ে, সুখে থাকো তোমরা। সে হয়তো পাগলই হয়ে যাবে এভাবে থাকলে। তুমি প্রিয়াকে নিয়ে চলে যাও প্লিজ। সে ভালো নেই। সে বলল তোমার জায়গায় অন্য কোনো মানুষকে সে কখনোই মেনে নিতে পারবে না। শান্ত একটু হেসে বলে, আপনি বলছেন এই কথা? কয়দিন আগেও তো আপনার সুরটা ছিল অন্যরকম। আমার প্রতি প্রিয়ার একটু দুর্বলতা ছিল বলে আমাকে সহ্যই করতে পারতেন না আপনি, আর আজ বলছেন এই কথা যে প্রিয়াকে নিয়ে দূরে কোথাও চলে যেতে। রিয়া অপরাধী নেয় বলল, বলছি দূরে কোথাও চলে যাও তাকে নিয়ে, এদিকটা আমি সামলে নেব। তা কখনো সম্ভব না। সম্ভব হলে আমি অনেক আগেই প্রিয়াকে কাছে টেনে নিতাম। আপনারা তাকে বিয়ে দিচ্ছেন, তাকে ভালো খারাপ বোঝাচ্ছেন, এই সময়টা অবধি চেয়ে থাকতাম না আমি। আর এখন বলছেন প্রিয়াকে নিয়ে দূরে কোথাও চলে যেতে। তো আমি না হয় কাজটা করলাম, তারপর আমার ফ্যামিলি, ঘরে আমার একজন অসুস্থ বাবা, আমার ছোট ভাই লেখাপড়া করছে, আমার মা, তাদের সবার যাবতীয় খরচ, বাসা ভাড়া সব এখন আমার দায়িত্বে। আমার পুরো পরিবার এখন আমার দিকে তাকিয়ে আছে, আর আমি একটা মেয়েকে নিয়ে চলে যাব দূরে কোথাও? আচ্ছা তবুও মানলাম প্রিয়াকে আমি নিয়ে গেলাম, তারপর কি তাকে আমি হ্যাপি রাখতে পারবো? জীবন এতটাই ইজি না। জীবনটা কোনো কল্পনার মতো হলে আমরা যেমন খুশি তেমন সাজিয়ে নিতে পারতাম, কিন্তু আফসোস কল্পনার বাস্তব এক না। তো এখন কি করব? প্রিয়াকে একা থাকতে দিন, হয়তো কয়দিন পর আমিও অনেক দূরে চলে যাব, তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে। রিয়া চুপ করে রইল। শান্ত আর কিছু না বলে চলে গেল সেখান থেকে। আমরা জীবনকে যতটা ইজি ভাবি, জীবন ততটাও ইজি না। কিছু মানুষের জীবন সহজ হলেও বেশিরভাগ মানুষকেই অনেক কিছু স্যাক্রিফাইস করে বাঁচতে হয়। আপনি আমাকে সারাদিন এত ফোন দেন কেন? দেখেন যে এতে আমি বিরক্ত বোধ করি, তাও কেন এত বিরক্ত করেন আমায়? শান্তিতে থাকতে দিবেন না নাকি একটু? বলেই ফোন কেটে দেয় প্রিয়া। প্রিয়ার আচরণে হাবিব অপমানিত বোধ করলেও কিছু বলল না। বিয়ের পর থেকে প্রিয়া প্রতিদিন এড়িয়ে চলছে তাকে, আর ইদারিং অপমানও করে। স্বামী স্ত্রীর মাঝে এমন সম্পর্ক নিয়ে কখনোই সংসার বাঁধা যায় না। প্রথম একদিন দুদিন এমন হলে হয়তো মানা যায় যে নতুন নতুন বিয়ে হয়েছে তাই এমনটা করছে, কিন্তু প্রিয়ার বেলায় ব্যাপারটা পুরোপুরি উল্টো। দিন দিন তার খারাপ আচরণ বেড়েই চলছে। বিষয়টা নিয়ে প্রিয়ার ফ্যামিলির সাথে আলাপ করতে হবে। প্রিয়া কি তাকে মানিয়ে নিতে সময় লাগছে নাকি অন্য কোনো কারণ?
অফিস শেষে একসাথে কফি শপে বসলো হাবিব ও ফাহিম। হাবিবের বাড়ি চট্টগ্রাম হলেও সে জব করে ঢাকায় ফাহিমের সাথে, সেই সুবাদেই পরিচয়। তাই আজ ফাহিমকে নিয়ে আলাদা বসলো সে। প্রিয়ার বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন মনে হলো তার। 2 কাপ কফির অর্ডার দিয়ে হাবিব ভদ্রভাবে বসে বলল, আপনার সাথে আগে আমার যে সম্পর্কই থাকুক, এখন সম্পর্কে আপনি আমারও বড় ভাই হন। তবুও পার্সোনাল কিছু বিষয় আপনার সাথে কথা বলার প্রয়োজন মনে হলো আমার। ফাহিম একটু হেসে বল, যেভাবে বলছেন মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু। হাবিব শান্তভাবে বলল, বিষয়টা আসলেই সিরিয়াস, তবে আপনার সাথে কিভাবে শেয়ার করব বুঝতে পারছি না। ফাহিমও এবার একটু সিরিয়াস লুক নিয়ে বলল, সমস্যা নেই, বলতে পারেন আমাকে। হাবিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে বিষয়টা প্রিয়াকে নিয়ে। বিয়ের পর থেকে সহ্য করতে পারে না আমাকে, মানে এমনভাবে কথা বলে যেন আমি তার শত্রু। আমি প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো নতুন বিয়ে করেছে তাই এমন করছে, কিন্তু ইদানিং আমাকে খুব ছোট করে কথা বলে সে। আমার মা সেদিন ফোনে কথা বলতে চাইলো, তাও মুখের উপর না করে দিল। ওই কারণে মা আপনাদের কারোর সাথে এখন তেমন একটা কথা বলে না। আসলে ভাইয়া, সংসার তো এভাবে হয় না, তাই না? প্রিয়া তার সমস্যার কথাটা আমার সাথে শেয়ার করলেও আমি সাপোর্ট দিতাম তাকে, বাট তার এই আচরণগুলো খুবই বেমানান। ফাহিম বিষয়টা কিছুটা বুঝতে পারল, তারপর শান্তভাবে বলে, আচ্ছা, আমি বিষয়টা দেখছি। হ্যাঁ ভাইয়া, ভাই আপনাকে জানালাম বিষয়টা। বাড়িতে এসে কাউকে বিষয়টা জানায়নি ফাহিম। প্রিয়াকে ডেকে নিয়ে গেল আলাদা। তোর কি কারোর সাথে রিলেশন ছিল প্রিয়া? ভাইয়ের কথা কিছুক্ষণ নীরব থেকে 2 দিকে মাথা নাড়ালো প্রিয়া, যার অর্থ নেই। ফাহিম আবার বলে, তোর শ্বশুর বাড়ির লোকদের সাথে এমন আচরণ করছিস কেন তুই? প্রথম দিনও বেয়াদবি করেছিস আর এখনো করছিস, তুই চাসটা কি? প্রিয়া শান্তভাবে বলে, আমার কিছু চাওয়ার নেই, আমাকে মেরে ফেলো তোমরা। এসব কোন ধরনের কথা? ঠিকই তো বলছি। মাও কথা শোনায়, আপুও কথা শোনায়, এখন তুমিও কথা শোনাবে। তার চেয়ে ভালো মেরেই ফেলো আমাকে। আচ্ছা তুই বল, তোর চাওয়াটা কি? আমি কিছুই চাই না। ফাহিম এবার বিরক্ত হয়ে বলে, আমি তোকে বলার জন্য জোর করব না, তবে তোর মনে নিশ্চয়ই কিছু একটা আছে। যাই থাকুক, হাবিব এখন তোর স্বামী। ছেলেটা ভালো দেখেই তোকে তার হাতে তুলে দিয়েছি, আর আমাদের বিশ্বাস ছিল আমাদের সিদ্ধান্তটাই তুই মেনে নিবি। তোর প্রতি সবার বিশ্বাস ছিল, কিন্তু তোর মনে যদি কিছু থেকে থাকে তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর। ভাই হিসেবে আর কি বা বলতে পারবো তোকে? কিছু করলেও তোর কারণে আমাদের সম্মান যাবে, এটা কোনো বিষয় না। তুই সুখে থাক, এটাই আমাদের চাওয়া। দিন শেষে শুধু একটাই কথা মনে থাকবে, যে তুই আমাদের বিশ্বাসের সাথে বেইমানি করেছিস। কিছুক্ষণ নীরব থেকে ফাহিম চলে গেল। চুপচাপ রুমে এসে শুয়ে শুয়ে নীরবে কাঁদছে প্রিয়া। তার সাথেই কেন এমন হতে হলো? কেটে গেল বেশ কিছুদিন। প্রিয়ার শ্বশুরবাড়ির থেকেও চাপটা বাড়ল। বউ হয়তো বউয়ের মতো থাকবে, আর নয়তো ডিভোর্স হতে হবে। অনেক সহ্য করেছে তারা। আমি জানি স্বামী থাকা সত্ত্বেও এভাবে আপনার পেছনে পড়ে থাকাটা, আপনাকে ভালোবাসাটা পাপ। আমি জেনে শুনেই এমনটা করি, আর করব না। একদিন আপনিও কষ্ট পাবেন খুব, আমার জন্য কাঁদবেন, তখন আর আমি থাকবো না। আর হ্যাঁ, আপনাকে আমার চেয়ে আর কেউ কখনো বেশি ভালোবাসতে পারবে না, কেউ বাসবে না এত ভালো। শান্ত কিছুক্ষণ নীরব থেকে বলে, আমি কাল চলে যাচ্ছি, সব ঠিকঠাক করে নেবে। স্বামীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে তুমি, সুখী ফ্যামিলি হবে তোমারও। আর উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, এক জীবনে সব সম্ভব হয় না। প্রিয়া চোখের পানি মুছে বলে, আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানে? কারণ আমি এপারেও হারাতাম আর ওপারও হারাতাম, কোনো জীবন পেতাম না আপনাকে। আমি খুব ভালোভাবেই বেঁচে থাকবো। এপারে আপনাকে পাইনি, তাতে কি হয়েছে? ওপারে গিয়ে আল্লাহর কাছে চেয়ে নিব আপনাকে।
কারণ জান্নাতে গেলে ওখানে কিছু চাইলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। বলেই ওখান থেকে চলে গেল প্রিয়া। প্রিয়ার শেষ কথাটা খুব গভীরে গিয়ে লাগলো শান্ত। প্রচুর কাঁদতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু কাঁদতে না, নিজেকেও শক্ত রাখতে হবে, কারণ তার ফ্যামিলি তাকিয়েছে তার দিকে। 4 বছর পর ইতালি থেকে যখন ফিরে এলো শান্ত, তখন সবকিছু যেন স্মৃতির পাতায় রয়ে গেল। লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে ফেলেছিল, তাও স্মৃতির পাতায় এখন জ্বলজ্বল করছে। এত বছর পর দেশে ফিরে আসায় অবশেষে শান্তর বিয়ের জন্য পাত্রী দেখছিল সবাই। সবার মুখে কত আনন্দের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আজ 4 বছর পর প্রিয়ার মুখোমুখি হলো শান্ত। প্রিয়ার কোলে একটা ফুটফুটে বাচ্চা। শান্ত আদর করে গাল টেনে দিয়ে কোলে তুলে নিল তাকে। প্রিয়ার দিকে চেয়ে বলে, নাম কি রেখেছো তার? প্রিয়া একটু হেসে বলে, আমার সব থেকে প্রিয় নামটাই রেখেছি, শান্ত। শান্ত কথা ঘুরানোর জন্য বলল, তোমার হাজবেন্ড কোথায়? নাকি তুমি একাই এসেছো? এসেছিল সে, একদিন থেকে চলে গেছে, কয়েকদিন পর আবার আমাকে নিতে আসবে। শান্ত হেসে বলল। বাহ, হ্যাপি ফ্যামিলি। প্রিয়া একটু মুচকি হেসে বলে, সবাই হ্যাপি, শুধু আমি ছাড়া। এত বছর হলো বিয়ে, আমাদের সন্তানও আছে এখন, তবুও আজও আমার মনে হয় সে আমার কাছে অন্য মানুষই। মন থেকে আপন করতে পারিনি তাকে, কারণ সে আমার ভালোবাসা ছিল না, সে ছিল অন্য মানুষ। এমন অনেক অন্য মানুষ আছে, নিজে সেটেল হতে পারেনি, তাই ভালোবাসার মানুষটাকে হারিয়েছে। এরপর সে যখন নিজে সেটেল হবে, তখন সেও অন্য কারো ভালোবাসার মানুষকে ঘরে তুলে আনবে। প্রায় অনেক ক্ষেত্রেই এমন হয়। এমন হাজারো সংসার শুরু হয় অন্য মানুষের হাত ধরে।